Hi my dear girls, welcome to my today's online class. Yes students, after 1 week I again come to you with some topics. Students, in my last class I uploaded a question paper on rearrangement, articles and changing words. You know, like this way I have uploaded several questions paper on this topic, on various topic, not only rearrangement, not only changing words or articles. I also uploaded a question paper on passage also to give you an initial idea of how to you answer questions from passage. আমার মনে হয় সেই প্রাথমিক ধারণাগুলো তোমরা পেয়ে গেছো এবং আমি বলবো এই প্যান্ডেমিক সিচুয়েশনে বিশেষ করে ডিগ্রি পাস কোর্স ছেলে মেয়েদের জন্য আমার মনে হয় এটা একটা আশীর্বাদ হয়ে গেছে এই প্ল্যাটফর্মটা। কারণ নর্মালি তোমাদেরকে আমরা ক্লাসরুমে অ্যাভেলেবল পাই না। এই যে তোমাদের মধ্যে দেখা যাচ্ছে আমরা যখন ক্লাসে যাই তোমরা অনেক সময় সেই ক্লাসে আমরা আমাদের এক্সপেক্টেড স্টুডেন্ট দেখতে পাই না ডিগ্রিতে। তো সেখানে আমাদের যে টিচাররা যে ক্লাস ডেলিভার করে সেই ডেলিভার ক্লাসগুলো দেখা যাচ্ছে তোমরা অনেক সময় মিস করে যাও। কিন্তু এই এএমসি হোয়াইট বোর্ডে যখন ক্লাস আপলোড করা হচ্ছে এই পেজে, আমার মনে হয় যদিও কেউ ক্লাস মিস করছো পরবর্তীতে এসে সেই ক্লাসটা নিতে পারছো। কেননা এই প্যান্ডেমিক সিচুয়েশানটা যদিও আমাদের সকলের কাছে 6 মান্থ ধরে আমরা দেখছি যে 6 মাস ধরে আমরা একটা লকডাউনে আছি বা প্যান্ডেমিক সিচুয়েশানটা ফেস করছি, তবে আমি মনে হয় আমার সাথে আমার ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকরা একমত হবেন যে আমরা ডিগ্রি স্টুডেন্টদের বেলায় এই প্যান্ডেমিক সিচুয়েশানটা অল থ্রু ইয়ার্সই দেখতে পাই। সারা বছর আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে থাকি তোমাদেরকে নিয়ে, কেননা তোমরা ক্লাসরুমে আসার যেই ইন্টারেস্ট সেটাই ফিল করো না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমরা সো মাচ বেনিফিটেড বাই দিস প্ল্যাটফর্ম। এখানে আমরা প্রতিটা দিন ক্লাস আপলোড করছি এবং প্রত্যেকটা টিচার তাদের বেস্ট দিয়ে ক্লাসগুলো দিচ্ছে তোমাদেরকে। তোমরা যদিও আজকে মিস করে যাচ্ছ, কালকে গিয়ে সেই ক্লাসটা আবার তোমরা নিতে পারছো। তো সেক্ষেত্রে আমার মনে হয় এতদিনে তোমরা বুঝতে পেরেছো ইংরেজি মোটেও কঠিন কোনো বিষয় না, জাস্ট ইউ নিড রেগুলার প্র্যাকটিস। আমার মনে হয় এ থেকে তোমরা সামনের সময়গুলোতে যখন আমরা ইনশাআল্লাহ আবারও নর্মাল এনভায়রনমেন্ট পাবো, নর্মাল সিচুয়েশন আমরা পাবো, আবারও আমরা যখন আমাদের নির্দিষ্ট ক্লাসরুমে আবার একসাথে মিট করব, তোমরা বুঝতে পারবে এবং সচেতন হবে যে অবশ্যই ইংরেজি ক্লাসগুলোতে রেগুলার অ্যাটেন্ড করা আমাদের প্রয়োজন। সো স্টুডেন্টস, উইদাউট ফার্দার ডিলে কাম টু দ্য টুডেজ টপিক। আমাদের আজকে যে টপিকটা সেটা হলো আমি লাস্ট ক্লাসে যে কোশ্চেন পেপারটা আপলোড করেছি সেই কোশ্চেন পেপারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকেও আমি তোমাদেরকে আর্টিকেলের উপর যে কোশ্চেনটা দিয়েছি সেটা তোমাদের সাথে একসাথে আমরা ল্যাপটপে সলভ করব কোশ্চেনটা। এই থেকে তোমরা বুঝতে পারবে আর্টিকেলের, আমি অবশ্যই রুলস সহ বলবো কোথায় কি প্রবলেম সেটা আমরা এখনই বুঝতে পারবো। সো লেটস go to the screen of the computer. Okay students, here is the question paper that I have given you in my last class and told you to solve it. I think all of you have done your job and you are ready to match your answer with me. The first one is using articles. Students, তোমরা জানো এর আগেও আমি আর্টিকেলের উপর তোমাদেরকে একটা কোশ্চেন আপলোড করেছি এবং পরবর্তীতে সে কোশ্চেনটা বুঝিয়ে দিয়েছি এবং আর্টিকেল সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা আছে বলেই আমরা মনে করে থাকি। এবং তোমাদের যে গ্রামাটিক্যাল টপিকগুলো আছে সেই টপিকগুলোর মধ্যে স্বভাবত স্টুডেন্টরা সবচেয়ে সহজ যে আইটেমটাকে মনে করে সেটা হলো আর্টিকেল। আমাদের ডিগ্রি পাস কোর্সে যে ইংলিশ কম্পালসরি পেপারটা রয়েছে সেখানে প্রায় প্রত্যেকটা আইটেমই যদি আমরা বুঝতে পারি তাহলে অনেক সোজা, আর বুঝতে না পারলে প্রতিটা আইটেমই কিন্তু কঠিন। যেমন ধরো আর্টিকেলের যে ব্যাপারটা রয়েছে, আর্টিকেল সম্পর্কে তোমরা জানো আর্টিকেল অনেক সহজভাবে তোমাদের সহজ মনে হয়, কারণ হচ্ছে তোমরা অনেকটা আইডিয়া করে আন্দাজ করে তোমরা আর্টিকেল বসিয়ে দাও এবং অনেক সময় তোমাদের যখন আনসারটা মিলে যায়, কারণ তোমরা জানো এ এন ডি এই তিনটে হচ্ছে আমাদের আর্টিকেলস এবং সেগুলো তোমরা আন্দাজ করে যখন একটা বসিয়ে দাও এবং ফরচুনেটলি যখন টিচারের
আনসারের সাথে টিচারের আনসারের সাথে তোমাদের মিলে যায়, তোমরা মনে করো যে তোমরা পেরেছো। অনেক সময় বুঝেও তোমরা সেটা বসাও, অনেক সময় না বুঝেও বসিয়ে থাকো। তো সেই জায়গায় যে ব্যাপারটা যদি তোমরা একটু করে রুলস গুলো বুঝতে পারো, আমার মনে হয় এই আর্টিকেলে 5 থেকে 5 পাওয়াটা খুব একটা কঠিন হবে না। 5 আউট অফ 5 গেদার করা অনেক সহজ হয়ে যাবে। সো আন্দাজ করে বা আইডিয়া করে না বসিয়ে রুলস গুলো একটু পড়ে বা টিচার যখন রুলস বলে সেটা নোট ডাউন করে ফেলবে এবং সে অনুসারে নিজেকে প্রিপেয়ার করবে। তাহলে ইংলিশের এই 100 মার্কস ইংলিশের মধ্যে তোমাদের পাস করাটাই অনেক সময় দেখে তোমরা টাফ মনে করো, আমি মনে করি তা না। খুব ভালো একটা স্মার্ট নাম্বার তোমরা কিন্তু অ্যাভেল করতে পারো, কারণ প্রচুর পরিমাণ গ্রামাটিক্যাল টপিক আছে। এই অনেকগুলো গ্রামাটিক্যাল টপিক থাকার মানে হচ্ছে আমার নাম্বার তোলাটা অনেক ইজিয়েস্ট হয়ে যাওয়া। সো লেটস স্টার্ট। Sundarbans has been declared as World Heritage Site by UNESCO. There is dash great variety of plants and wild animals in the forest. This forest is especially known around dash world for dash Royal Bengal tiger. এখানে এই সুন্দরবনসের যে কথাটা বলেছে, সুন্দরবন পৃথিবীতে যা কিছু ওয়ান এন্ড অনলি, সে তার আগে আমরা কি বসাই? আর্টিকেল দা বসাই, কেননা সেটা নির্দিষ্ট হয়ে যায়। তাছাড়া সুন্দরবনের কথা এখানে ডেফিনেটলি ব্যবহার করা হয়েছে, বিধায়ও এখানে আর্টিকেল কি বসবে? এখানে আর্টিকেল বসবে দা। স্টুডেন্টস লক্ষ্য করো, আমি কি বলেছি? পৃথিবীতে যা কিছু ওয়ান এন্ড অনলি এবং যা নির্দিষ্ট করে বলা হয় সেই ওয়াটার আগে আর্টিকেল দা বসে। তাহলে দা সুন্দরবনস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, এখানে সুন্দরবনকে ডিক্লেয়ার করা হচ্ছে। কি হিসাবে ডিক্লেয়ার করা হচ্ছে? এখন নিজেরাই চিন্তা করে দেখো, সুন্দরবনকে ডিক্লেয়ার করা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সুন্দরবন, যার কারণে এখানে হবে দা সুন্দরবনস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এ বসবে। অনির্দিষ্টভাবে একটার কথা বলেছে, কারণ অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কোনটা? সুন্দরবন। বাই কার দ্বারা ঘোষণা করা হয়েছে? ইউনেস্কো দ্বারা ঘোষণা করা হয়েছে। ইউনেস্কো এই শব্দটা, এটা এই সংস্থাটার নাম ডেফিনেটলি বলা হয়েছে। ইউএনও আছে, তারপরে হচ্ছে ইউনেস্কো আছে, ইউনিসেফ আছে, অনেকগুলো সংস্থা রয়েছে তোমরা জানো। তার মধ্যে ইউনেস্কোটা যখন ডেফিনেটলি বলা হয়েছে, সেজন্য এখানে আর্টিকেল বসবে দা। তোমরা লক্ষ্য করো ম্যাডাম কি কি রুলস বলছি, এবং আমার সাথে সাথে সেই রুলস গুলো তোমরা তোমাদের যে আনসার স্ক্রিপ্ট রয়েছে তার পাশে পাশে লিখে রাখো, ছোট ছোট নোট করে লিখে রাখো, এতে করে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। There is dash great variety, there is a great variety, আর্টিকেল এ বসবে। এটা বলার সময় বোঝাচ্ছে there is the great variety, না there is a great variety of plants and wild animals in this forest. After that, this forest is specially known around the world. পৃথিবী নির্দিষ্ট করে বলেছে, এবং পৃথিবী একটা মনে রাখবে, আর্থ, আর্থের আগে ওয়ার্ল্ডের আগে আর্টিকেল কি বসে? দা বসে। ঠিক আছে? কিসের জন্য? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এটা বিখ্যাত, তাহলে দা। রয়্যাল বেঙ্গল টাইগারও নির্দিষ্ট করে বলেছে, সেজন্য এখানে কি বসলো? দা বসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আমি ডেফিনিট আর্টিকেল দা কেন ইউজ করেছি এবং ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ কেন ইউজ করেছি। নাও রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। আমরা এখন রিঅ্যারেঞ্জ করব। সেই রিঅ্যারেঞ্জ করার ব্যাপারে যদি বলতে হয়, আসলে রিঅ্যারেঞ্জ নিয়ে বলার তেমন কিছু নেই, কেননা এই রিঅ্যারেঞ্জ সম্পর্কে আমি তোমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার ট্রাই করেছি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে, এবং অনেকগুলো ক্লাস তোমরা রিঅ্যারেঞ্জের উপরও পেয়েছো, এবং সেই ক্লাসগুলো যদি তোমরা ভিডিওগুলো ভিজিট করে থাকো, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কিছু জাম্বলড ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারি একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য। স্টুডেন্টস, আমাদের এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে তোমরা কিন্তু প্রচুর পরিমাণ ক্লাস পাচ্ছ এবং নিজেকে এনরিচ করার সুযোগ পাচ্ছ। যেমন দেখা যাচ্ছে তোমরা তোমাদের নর্মাল ক্লাসগুলো, যখন আমাদের সিচুয়েশন নর্মাল থাকে বা ছিল আমাদের
তখন আমাদের একটা বেড এক্সপিরিয়েন্স আছে, সেটা হলো আমরা আমাদের ডিগ্রি পাস কোর্সের স্টুডেন্টদেরকে খুব একটা ক্লাসে আমরা অ্যাভেলেবল পাই না। তোমরা খুব রেগুলার থাকো, তোমাদের জন্য প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু অল থ্রু ইয়ার্স থাকে। সব সময় দেখা যাচ্ছে আমরা যে এখন শুধু করোনাকালীন সময়ের কারণে আমরা ক্লাসে যেতে পারছি না সেটা নয়, তোমরা কিন্তু নর্মালি ক্লাসে খুব একটা এগার ফিল করো না ক্লাসে থাকার ব্যাপারে। তো দেখা যায় সেখানে টিচাররা যে পড়াটা পড়াচ্ছে সেটা দ্বিতীয়বার পাওয়ার কিন্তু কোনো সুযোগ থাকে না। সেই জায়গায় এই অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য একটা ব্লেসিংস, কেননা সেই ব্লেসিং এই কারণেই তোমরা এখন ক্লাস ভিজিট না করে এখন করতে পারছো না, পরবর্তীতে এসে কিন্তু যে কোনো টিচারের ক্লাস তোমরা ভিজিট করতে পারছো এবং সে থেকে পড়াগুলো কালেক্টও করতে পারছো। সো এই অনলাইন বা টেকনোলজির যে বেনিফিট আছে সেই বেনিফিটটা গ্রহণ করার এখনই উপযুক্ত সময়, তোমরা সেটা করতে পারো এবং নিজেদের যে ল্যাকিংস গুলো আছে সেই ল্যাকিং বা শর্টকামিংস গুলো আছে ইংলিশে, সেগুলো তোমরা মনে হয় ওভারকাম করতে পারছো এই ক্লাসগুলোর মাধ্যমে। সো আমাদের এখন যে টপিকটা সেটা হলো আমরা রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জে ফার্স্ট ওয়ান হচ্ছে পাওয়ার অ্যাবসলিউটলি, অ্যাবসলিউট কারাপ্টস পাওয়ার। এই লাইনটা একটু প্রভাবের মতো, এটা হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস পাওয়ার অ্যাবসলিউটলি। যখন ইয়ে হয়ে যায়, অটোক্রেট হয়ে যায় ক্ষমতার ক্ষেত্রে, এক তান্ত্রিক যে চিন্তাধারা যদি চলে আসে আমাদের মধ্যে, একাই আমি সমস্ত ক্ষমতার অধিকারী, এ ধরনের চিন্তা ভাবনা যখন চলে আসে, সেটা আসলে আমাদের ক্ষমতাকে আরো বেশি দুর্নীতিগ্রস্ত করে ফেলে। তাহলে লাইনটা হচ্ছে এরকম, অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার, পাওয়ার দেখো ক্ষমতা বা যেটা বলি করাপ্টস করে, দুর্নীতিগ্রস্ত করে দেয় কাকে? ক্ষমতাকে দুর্নীতিগ্রস্ত করে দেয় সম্পূর্ণরূপে। পাওয়ার অ্যাবসলিউটলি। স্টুডেন্টস, আমাদের এই যে একসাথে তোমাদের সাথে আমি জিনিসগুলো সলভ করছি সেটা হলো তোমরা বোঝার জন্য কোনটার পরে আসলে আমি কোনটা বসাচ্ছি। এখানে প্রথমে যেটা বললাম এটা হলো অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস করে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য অ্যাস যোগ করা হয়েছে। অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস পাওয়ার অ্যাবসলিউটলি। আমাদের ফার্স্ট ওয়ান ইজ ডান। আফটার দ্যাট ডিনাইড জাস্টিস, ডিলেড জাস্টিস ইজ। এটা বিখ্যাত ব্যক্তি গ্ল্যাডস্টোনের একটা বিখ্যাত উক্তি। আমরা একটা মুভিও আছে রানী মুখার্জিটা মুভি আছে, সেখানে রানী মুখার্জিও কিন্তু এই কথাটা অনেকবার বলেছে। সেটা হলো যে জাস্টিসকে যখন আমরা ন্যায় বিচারকে যখন দীর্ঘায়িত করা হবে, আসলে সত্যিকার অর্থে ন্যায় বিচার আর পাওয়া যায় না। তাহলে কথা হবে জাস্টিস কিভাবে হবে বলো? জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যখন ন্যায় বিচার মানে সময় মতো হবে না, বিচার কার্য যখন কি বলবো টাইমলি যখন করা হবে না, তখন দেখা যাবে সেই জাস্টিসটা কখনো মানুষ পায় না। তাহলে জাস্টিসকে যদি ডিলে করা হয়, জাস্টিসকে আসলে ডিনাই করা হয়, তাহলে লাইনটা হবে এভাবে, জাস্টিস ডিলেড, ডিলেড যখন করা হবে জাস্টিসকে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, ইজ জাস্টিস ডিনাইড। আমার সাথে একবার তোমরা প্রনাউন্স করবে এবং সাথে সাথে তোমাদের যে লেখাটা তোমরা লিখেছো সেটা তোমরা মিলিয়ে দেখবে কয়টা তোমাদের হয়েছে দেখবে, এবং সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ইচ্ছা করলে যে তোমাদের কোথায় কোনটা ভুল হয়েছে এবং কোনটা তোমরা বুঝতে পারোনি। আমার লেকচার থেকে আমি পরবর্তীতে সেটা আরো ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। তাহলে আমি কি বললাম? জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। After that, Stone left he no unturned job to get a। তাহলে সে কি করেছে? সে চেষ্টা কোনো ত্রুটি করেনি আসলে এই জবটা পাওয়ার ক্ষেত্রে। তাহলে সে চেষ্টার কোনো ত্রুটি করেনি। He left, এই লাইনটা খেয়াল করো, হি লেফট নো স্টোন আনটার্ন। এই কথাটার মানে হচ্ছে, সব ফ্রেজটার মানে হচ্ছে চেষ্টা ত্রুটি না করা। হি লেফট নো স্টোন আনটার্ন টু গেট আ জব। একটা চাকরি পাওয়ার জন্য সে চেষ্টার কোনো ত্রুটি করেনি। স্টুডেন্টস, আমাদের পরবর্তী রিঅ্যারেঞ্জমেন্টটা হয়ে গেল, হি লেফট নো স্টোন আনটার্ন টু গেট আ জব। সে কোন জব পাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি করেনি। এই যে অর্থের শব্দের ফ্রেজটার অর্থ যদি না জানো তাহলে বসাতে তোমাদের একটু কঠিন হয়ে যাবে যে এটা আসলে কোনটার পর কোনটা বসবে। এই কারণে যখন টিচার ক্লাস নিচ্ছে সাথে সাথে কোন শব্দটার অর্থ কিভাবে বলছে সেটাও তোমরা নোট ডাউন করে ফেলবে।
The train I reached after the station left had. The train had left the station after I reached. কোনটা আগে ঘটেছে? আমি আগে ট্রেন আমি আগে পৌঁছেছি নাকি ট্রেনটা আগে কি করেছে ছেড়ে চলে গেছে। যে কাজটা আগে ঘটবে, দেখো যে কাজটা আগে ঘটবে সেই কাজটা এবং যে কাজটা পরে ঘটবে সেটার ক্ষেত্রে একটু খেয়াল করো। বিফোর এবং আফটার একটা রুলস আছে। বিফোর এর আগের অংশ হয় পাস্ট পারফেক্ট এবং আফটার এর পরের অংশ হয় পাস্ট পারফেক্ট। তাহলে এখানে বিফোর এর আগের অংশ হবে পাস্ট পারফেক্ট এবং আফটার এর পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে দ্য ট্রেন লেফট, দ্য ট্রেন left after I had reached the station. After I had reached the station. আমি এখানে আবার ক্যাপস চলে আসছে স্টুডেন্টস, একটু লক্ষ্য করো আমার ফন্টটা স্মল লেটারে হবে। The train left the station, এভাবে লিখতে পারি। The train left the station after I had reached. After I had reached. Okay, the train left the station after I had reached. অথবা the train left after I had reached the station, সেটা সুন্দর দেখা নাই, এটাই ঠিক আছে। The train left the station after I had reached. Okay, তারপর হচ্ছে found and he cooled the nice office. এই লাইনটা দুভাবে লেখা যায়, সেটা হলো he found the office, দেখো আমি এটা দুভাবে করব। he found the office কি nice and cool, এভাবেও আমি লিখতে পারবো। আবার লিখতে পারবো he found nice and cool the office. he found the office nice and cool, অথবা he found nice and cool the office, এভাবেও লেখা যাবে। তবে এটা আমার মনে হচ্ছে বেটার দেখাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে। he found the office nice and cool. এরপরে his sofa made comfortable on himself. এখানে খেয়াল করো he made himself, খেয়াল করো comfortable on the sofa. সে মেড করলো himself, he made himself স্পেলিং এর সমস্যা হয়েছে। he made himself comfortable on the sofa. সোফাতে নিজেকে কমফোর্টেবল করে সে কমফোর্টেবল করলো বা বসা ব্যাপারে, এটা একটা খাপছাড়া সেন্টেন্স, বাট ঠিক আছে। he made himself comfortable on the sofa. স্টুডেন্টস, এখানে আমি তোমাদেরকে আজকে পাঁচটা না 6টা রিঅ্যারেঞ্জমেন্ট করে দেখিয়েছি। সেই রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে একটা ছিল প্রভাব বাক্যের মতো, একটা ছিল বিখ্যাত উক্তি, আর কিছু ছিল ফ্রেজাল ওয়ার্ড দিয়ে একটা করা ছিল, আর একটা রুলস বেস ছিল, এবং বাকি দুটো হচ্ছে যে আমাদের সেন্টেন্সের মিনিং বুঝে করতে হয়েছে। অনেক সময় রিঅ্যারেঞ্জমেন্টে দেখা যায় প্রভাবস দেওয়া থাকে বা প্রবাদ বাক্য দেওয়া থাকে, অথবা বিখ্যাত কোনো ব্যক্তির উক্তি দেওয়া থাকে। সেই ক্ষেত্রে সে সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে, দেন তুমি রিঅ্যারেঞ্জমেন্টটা সঠিকভাবে করতে পারবে। এরপর স্টুডেন্টস চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড এন্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। আমরা এখানে পার্টিসিপেট স্পিচ চেঞ্জ করব, সেই সম্পর্কে প্রচুর ক্লাস তোমরা পেয়েছো। আমাদের প্রথম যে ওয়ার্ডটা সেটা হলো ফাদার দিয়ে যখন আমরা অ্যাডজেক্টিভ করব সেটা হলো ফাদারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফাদারলি, ফাদারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফাদারলি, পিতৃত্ব সুলভ বা বাবার মতো করে ফাদারলি। হ্যাঁ, এখানে
ফাদারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফাদারলি। তোমরা জানো স্টুডেন্টস, আমাদেরকে যে ওয়ার্ডটা চেঞ্জ করবে সেটা দিয়েই আমাদেরকে মূলত পরবর্তী সেন্টেন্সটা তৈরি করতে হবে। গিভেন ওয়ার্ডটা দিয়ে নয়, এটা আমি তোমাদেরকে প্যাসেজ বোঝানোর সময়ও বলেছি। গিভেন ওয়ার্ডটা দিয়ে নয়, আমাদেরকে চেঞ্জড ওয়ার্ডটা দিয়ে করতে হবে। তাহলে হিজ ফাদারলি বিহেভিয়ার ইমপ্রেসড মি বা অ্যাট্রাক্টস মি, তোমরা এখানে সেন্টেন্স তোমাদের মতো করে তৈরি করতে পারো। আমি জাস্ট মুখে প্রনাউন্স করে যাব। তার বাবার মতো বিহেভিয়ার, তার পিতৃসুলভ বিহেভিয়ার আমাকে মুগ্ধ করেছে। হিজ ফাদারলি বিহেভিয়ার অ্যাট্রাক্টস মি। এখানে সেন্টেন্স মেকটা কখনো মুখস্থ করবে না, এটা বুঝে নিজের মতো করে বাক্যটা তৈরি করবে। এগ্রি শব্দটার নাউন ফর্ম হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রি শব্দটার নাউন ফর্ম হচ্ছে এগ্রিমেন্ট, চুক্তি। এগ্রি হচ্ছে রাজি হওয়া আর এগ্রিমেন্ট হচ্ছে চুক্তি। তাহলে এগ্রি হচ্ছে ভার্ব, এর নাউন ফর্ম হচ্ছে এগ্রিমেন্ট। ওকে, ওকে, I agree on this agreement. I agree, আমি রাজি, এই চুক্তিতে আমি রাজি। দুটো ওয়ার্ড আমি পাশাপাশি ইউজ করলাম। I agree on this agreement. দেখো একই সেন্টেন্স আমি দুটো ওয়ার্ডটাকে কি করেছি, কানেক্ট করেছি। রিফিউজ শব্দটার নাউন ফর্ম হচ্ছে রিফিউজাল। রিফিউজ শব্দটার নাউন ফর্ম হচ্ছে রিফিউজাল। এটা দিয়ে আমি সেন্টেন্স পূর্ব মেক করেছি। তোমরা এই ওয়ার্ডগুলোর সেন্টেন্স মেকিং কিন্তু আগেও পাবে, ভিডিওগুলোতে তোমরা পাবে, তোমরা একটু দেখলেই সেখানে বুঝবে। কারেজ শব্দটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কারেজিয়াসলি, সাহসিকতার সাথে, কারেজিয়াসলি। ওকে, কারেজিয়াসলি। কারেজ শব্দটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কারেজিয়াসলি, আবার ভার্ব ফর্ম হচ্ছে এনকারেজ। এগুলো আমি তোমাদেরকে আগিয়ে দিয়েছি, তোমরা সেখানেও পাবে। মডার্ন শব্দটা ভার্ব ফর্ম হচ্ছে মডার্নাইজ। মডার্ন শব্দটা ভার্ব ফর্ম হচ্ছে মডার্নাইজ। মডার্ন শব্দটা ভার্ব ফর্ম হচ্ছে মডার্নাইজ। আফটার দ্যাট পার্টিকুলার। পার্টিকুলার শব্দটা অ্যাডভার্ব হচ্ছে পার্টিকুলারলি। পার্টিকুলার শব্দটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে পার্টিকুলারলি। পার্টিকুলারলি। ওকে, আফটার দ্যাট he got award particularly for this ... যেটা থেকে এটা পার্টিকুলারলি শব্দটা এই সেক্টরে তার অবদান রাখার জন্যই সে কি পেয়েছে, সে অ্যাওয়ার্ডেড হয়েছে বা সে অ্যাওয়ার্ড পেয়েছে। এই শব্দ, এই অর্থে পার্টিকুলার শব্দটা ব্যবহার করা নির্দিষ্ট কোনো ক্ষেত্র বোঝানোর জন্য। অ্যারাইভ শব্দটার নাউন ফর্ম হচ্ছে অ্যারাইভাল। অ্যারাইভ শব্দটার নাউন ফর্ম হচ্ছে অ্যারাইভাল। আফটার দ্যাট কমপ্লিট। কমপ্লিট শব্দটা যখন অ্যাডভার্ব করব সেটা হবে কমপ্লিটলি। কমপ্লিট শব্দটা যখন অ্যাডভার্ব করব সেটা হয়ে যাবে কমপ্লিটলি। কমপ্লিট শব্দটা অ্যাডভার্ব হবে কমপ্লিটলি। স্টুডেন্টস লক্ষ্য করো, আমরা এখানে প্রায় 8টি ওয়ার্ডের ট্রান্সফর্ম করেছি। বিভিন্ন পার্টস অফ স্পিচে আমি চেঞ্জ করেছি ওয়ার্ডগুলোকে, এবং সাথে সাথে তোমাদেরকে বলেছি তোমরা এগুলো সেন্টেন্স মেক করবে। সেন্টেন্স নিজের মতো করে মেক করবে। যদি বুঝতে অসুবিধা হয় আমার পূর্বের ভিডিওগুলো একটু ভিজিট করবে। যত বেশি আগের ভিডিওগুলো দেখবে তত বেশি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে পরবর্তী লেকচারের জন্য। একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও লিংক আপ করা থাকে, একটা লেকচারের সাথে একটা লেকচার লিংকড থাকে। এই জন্য তুমি যখন একটা পড়া বুঝতে অসুবিধা হবে সাথে সাথে পূর্বের ভিডিওগুলো দেখবে, তুমি সেখান থেকে কোনো না কোনো ক্লু পেয়ে যাবে। ওকে স্টুডেন্টস, আমি আমার কোশ্চেনটা সলভ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সেগুলো তোমরা ম্যাচ আপ করবে এবং কে কত করে পেয়েছো নিজেকে অ্যাসেস করো। যত বেশি পরীক্ষা দিবে তত বেশি আমার মনে হয় তোমাদের problems sort out হবে। Hi my dear girls, welcome to my today's online class. Yes students, after 1 week I again come to you with my assigned topic, and that is modifier. Students, it is my 7th class on modifier, and you know I have uploaded several classes on this topic. In every class I try my best to clear the basic problem on this topic. Students, if you face any kind of problem regarding this topic, I request you to go through the previous videos, because in those videos I try my best to clear, to give you an initial idea regarding the basic rules of modifier. And still now I cling to this topic, and
In this class, I try my best to clear the previous question that I uploaded in my previous class. In previous class, I uploaded a question paper on modifier and told you to solve it at your home so that you can match your question answer with me. And I believe all of you are eagerly waiting for me to match your answer with me. Students, modifier is not a difficult topic, though it is fully new for you. If you know the phrases, the thing that you have to use in modifier, if you students, modifier is not a difficult topic for you, though it is new for you. So, students, modifier is not a difficult topic, though it is new for you. Only regular practice and knowing the rules can make you perfect in this topic.